ইগনোর করা মানুষটিও ভেঙে পড়ে, কিন্তু আপনার কান্নায় নয়, আপনার চুপ হয়ে যাওয়ায়। আপনি ভাবেন সে আমাকে ইগনোর করছে, হয়তো তার কিছু যায় আসে না। এখানেই আপনি সবচেয়ে বড় ভুল করেন। সত্যি এটাই যে ইগনোর করা মানুষটি ওপর থেকে শান্ত দেখায়, কিন্তু ভেতর থেকে সবচেয়ে বেশি অসুরক্ষিত বা ইনসিকিওর সেই হয়। সে আপনার নীরবতা বুঝতে পারে না, সে আপনার প্রতিক্রিয়ার অভাব অনুভব করে। আর যখন সে আপনার থেকে কিছুই পায় না, না কোনো মেসেজ, না প্রশ্ন, না অভিযোগ, তখন তার মাথায় একটা ভয় তৈরি হয়। ভয় এটা নয় যে আপনি রেগে আছেন, ভয় এটা হয় যে আপনার কাছে এখন আর তার প্রয়োজন নেই। এখান থেকেই পাওয়ার শিফট হয় বা ক্ষমতার বদল হয়। এখান থেকেই সেই মানুষটি যে ইগনোর করছিল নিজেই উত্তর খুঁজতে শুরু করে। এই ভিডিওতে আমরা কোনো মোটিভেশন দেব না, কোনো মিথ্যা আশাও দেব না। আমরা শুধু সেটাই বলবো যা বাস্তব জীবনে কাজে লাগে। যদি আপনি ইগনোর হয়ে থাকেন, যদি আপনি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের প্রিয় আরু ফ্রম স্টোইক বাঙ্গাল। ভিডিও শুরু করার আগে যদি এই কন্টেন্ট আপনার কাছে বাস্তব মনে হয়, তবে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন কোনো সত্য আপনার থেকে মিস না হয়। পার্ট 1, ইগনোর করার আসল খেলা কোথা থেকে শুরু হয়? আপনাকে ইগনোর করা হচ্ছে। আর সত্যি বলতে এই পর্যায়টি সবচেয়ে বিপজ্জনক নয়। সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে তখন আসে যখন আপনি রিয়্যাক্ট করা বন্ধ করে দেন। এখন যা হচ্ছে তা পরিষ্কারভাবে বুঝুন। সে জানে যে আপনি অ্যাভেলেবল আছেন। সে জানে যে সে যদি রিপ্লাই না দেয় তবে আপনি আবার মেসেজ করবেন। যদি সে দূরত্ব তৈরি করে তবে আপনি প্রশ্ন করবেন। এই কারণেই সে নিশ্চিন্তে ইগনোর করে। এটি নিষ্ঠুরতা নয়, এটি হলো নিশ্চয়তা। তার পূর্ণ বিশ্বাস আছে যে আপনি সেখানেই আছেন। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। তারা ভাবেন আমি যদি আরও ভালো করে বোঝাই তবে সে বুঝে যাবে। না। আর এখানে আমি একটু সোজাসুজি বলছি, যে মানুষের মনে আপনাকে হারানোর ভয় নেই, তার কাছে আপনার সব কথা কেবলই নয়েজ বা শোরগোল। সে শোনে না, সে শুধু অপেক্ষা করে আপনি কখন চুপ হবেন, যাতে সে আবার নিজের মতো করে ফিরে আসতে পারে। এখন একটি প্রশ্ন যা আপনি এড়িয়ে যেতে পারবেন না। যদি আজ আপনি পুরোপুরি চুপ হয়ে যান, তবে কি সে আপনাকে খুঁজবে? যদি উত্তর হয় হয়তো, তবে বুঝে নিন খেলা এখনও বাকি আছে। আর যদি উত্তর হয় না, তবে সত্যি এটাই যে আপনি সম্পর্কে নেই, বরং আপনি হোল্ডিং জোনে আছেন। এবার এই পয়েন্টে মন দিন, কারণ এখান থেকেই পার্ট 1 বিপজ্জনক হয়ে ওঠে। যখন আপনি ইগনোর হন এবং তারপরেও অ্যাভেলেবল থাকেন, তখন আপনি অনিচ্ছাকৃতভাবে এটাই বুঝিয়ে দেন যে তুমি যেমন খুশি করো, আমি এখানেই থাকব। অথচ মানুষ তাকেই সম্মান করে যার চলে যাওয়ার অপশান বা পথ খোলা থাকে। আমি আপনাকে কোনো উপদেশ দিচ্ছি না, শুধু আয়না দেখাচ্ছি। আপনি নিজেই ভাবুন, যে মানুষের কাছে আপনাকে হারানোর ভয় নেই, সে কেন বদলাবে? এই কারণেই ইগনোর করা ব্যক্তি ততক্ষণ শান্ত থাকে যতক্ষণ তার মনে হয় যে আপনি সেখানেই আছেন। কিন্তু যেই আপনার এনার্জি সরে যায়, না কোনো ড্রামা, না দোষারোপ, না কোনো ব্যাখ্যা, শুধু আপনার অনুপস্থিতি, তখন তার মাথায় একটা শূন্যতা তৈরি হয়। আর মানুষ নীরবতাকেই সবচেয়ে বেশি ভয় পায়, কারণ নীরবতায় তাকে নিজের সাথে কথা বলতে হয়। এখানে আরও একটি তিতসত্য শুনুন। যদি আপনি ভাবেন যে আমি চুপ থাকব যাতে সে ফিরে আসে, তবে আপনি আবারও নিয়ন্ত্রণ হারাচ্ছেন, কারণ তখনও আপনার ফোকাস সেই মানুষটির ওপর। আসল পরিবর্তন তখন শুরু হয় যখন আপনার চুপ থাকাটা কোনো কৌশল নয়, বরং আপনার স্বভাব হয়ে যায়। এখানেই দর্শকরা নিজেকে চিনতে পারে, কারণ সত্যি এটাই যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ চুপ হন না কারণ তারা শান্তি পেয়েছেন, বরং আপনারা চুপ হন কারণ আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আর এই ক্লান্তিটা বাস্তব। এখন একটি প্রশ্ন আছে, আর যদি সৎ হন তবে উত্তরটি ভেতর থেকে আসবে। আপনি কি আজও রিয়্যাক্ট করছেন শুধু এই ভয়ে যে সে হয়তো পুরোপুরি চলে যাবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি এখনও তার হাতের মুঠোয় আছেন। আর যদি না হয়, তবে পরের অংশটি আপনাকে অস্বস্তিতে ফেলবে, কারণ আমরা সেই পর্যায়ে যাব যেখানে ইগনোর করা ব্যক্তি নিজেই বিভ্রান্ত হয় এবং ক্ষমতা ধীরে ধীরে আপনার দিকে সরে আসে। এখন এখানে একটু থেমে একটি বিষয় বুঝুন। ইগনোর হওয়া কষ্ট দেয়, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হয় যখন সামনের জন এমন স্বাভাবিক আচরণ করে যেন কিছুই হয়নি। সে দেরিতে রিপ্লাই দেয়, তারপর ক্যাজুয়ালি কথা বলে, না কোনো ঝগড়া, না কোনো কৈফিয়ত, শুধু এমন ভাব করে যেন আপনার কষ্টটার কোনো অস্তিত্বই নেই। এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়েন, কারণ মানুষ লড়াইয়ে নয়, বরং অবহেলিত বা ইনভ্যালিডেটেড বোধ করলে ভেঙে পড়ে। খেয়াল করুন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। যখন কেউ আপনাকে ইগনোর করে, আবার স্বাভাবিক আচরণও করে, তখন সে আসলে একটি সাইলেন্ট মেসেজ দিচ্ছে। আমি ঠিক করব কখন কথা বলতে হবে, আর আপনাকে সেটা মেনে নিতে হবে।
এখন আপনি যদি এই পর্যায়েও নিজেকে ব্যাখ্যা করতে শুরু করেন, তবে আপনি অজান্তেই তাকে বলে দিচ্ছেন যে আপনার বাউন্ডারি বা সীমা শূন্য। আর বাউন্ডারি শূন্য হওয়ার অর্থ হল সম্মান শূন্য। তিতো হলেও এটাই সত্যি। এখানে একটি সূক্ষ্ম পয়েন্ট আছে যা খুব কম মানুষ বোঝেন। ইগনোর করা মানুষটি সবসময় শক্তিশালী হয় না, প্রায়ই সে বিভ্রান্ত থাকে। কিন্তু বিভ্রান্তির মধ্যেও সেই মানুষটি নিয়ন্ত্রণ বজায় রাখে যে কম গুরুত্ব বা কেয়ার দেখায়। এই কারণেই যেদিন আপনি হঠাৎ শান্ত হয়ে যান, সেদিন তার আচরণে পরিবর্তন আসে। কিন্তু এখানে ভুল করবেন না। আপনার শান্ত হওয়া যদি স্রেফ অভিনয় হয়, তবে সে তা টের পেয়ে যাবে। কারণ মানুষ কথা দিয়ে নয়, এনার্জি দিয়ে অন্যকে ধরে ফেলে। আপনি যদি চুপ থাকেন কিন্তু ভেতর থেকে অস্থির থাকেন, তবে ক্ষমতা তার হাতেই থাকবে। তাই আসল পরিবর্তন তখনই আসে যখন আপনার নীরবতা কোনো বাধ্যবাধকতা নয়, বরং সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। নিজেকেই প্রশ্নটি করুন এবং সততার সাথে উত্তর দিন। আপনি কি প্রতিবার তার নীরবতাকে নিজের দায়িত্ব মনে করে নেন? যদি হ্যাঁ হয়, তবে আপনি সম্পর্ক চালাচ্ছেন না, আপনি ড্যামেজ কন্ট্রোল করছেন। আর ড্যামেজ কন্ট্রোল করা মানুষ কখনো সমান মর্যাদার হয় না। এখান থেকে গল্প আরও গভীরে যায়। ইগনোর করা মানুষটি ততক্ষণ ইগনোর করে যতক্ষণ তার মনে হয় আপনি মানসিকভাবে সেখানেই পড়ে আছেন। কিন্তু যেদিন আপনার মনোযোগ তার থেকে সরে নিজের দিকে চলে আসে, তার মাথায় প্রথম ফাটল ধরে। সেই ফাটল বাইরে থেকে দেখা যায় না। সে হয়তো মেসেজ করবে না বা হঠাৎ রোমান্টিক হয়ে যাবে না, কিন্তু তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকবে, সে এখন আর রিয়্যাক্ট করছে না কেন? আর মানুষ প্রশ্নকে ভয় পায়। আরেকটি কঠোর সত্য শুনুন এবং এটিকে হালকাভাবে নেবেন না। যদি সেই মানুষটি আপনার চুপ হয়ে যাওয়ার পরেও পুরোপুরি অপ্রভাবিত থাকে, তবে তার মানে এই নয় যে আপনি দুর্বল। এর মানে হলো সম্পর্কটি আগে থেকেই একতরফা ছিল। আর একতরফা সম্পর্ককে যত টানবেন, তত নিজেকে হারাবেন। এই কারণেই নীরবতার আসল লাভ এটা নয় যে সে ফিরবে। আসল লাভ হলো আপনি স্বচ্ছতা বা ক্ল্যারিটি পাবেন। প্রায় প্রতিটি মানুষই এই পর্যায়ের মধ্য দিয়ে যায়। আপনি নিজেকে বলেন, শুধু একবার সে নিজে থেকে কথা বলুক, শুধু একবার সে চেষ্টা করুক। কিন্তু সত্যি হলো, যার চেষ্টা করার থাকে তার জন্য কোনো রিমাইন্ডারের প্রয়োজন হয় না। এখান থেকেই মাইন্ডসেট বদলে যায়। আপনি প্রশ্ন করা বন্ধ করেন, অপেক্ষা করা বন্ধ করেন, নিজেকে সঠিক প্রমাণ করা বন্ধ করেন। আর এটাই সেই পয়েন্ট যেখানে ইগনোর করা মানুষটি প্রথমবারের মতো অস্বস্তি বোধ করে। কারণ এখন তার মনে এই ভয় জাগে যে হয়তো এবার আপনি সত্যিই এগিয়ে গেছেন। মনে রাখবেন, এই ভয়ের সাথে সাথে মেসেজে আসে না, এটি তার আচরণে প্রকাশ পায়। সে আপনার স্টোরি দেখে, ইনডাইরেক্ট রিয়াকশন দেয়, পরিচিত মানুষের কাছে আপনার কথা জিজ্ঞাসা করে। কেন? কারণ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বদলাচ্ছে। কিন্তু এখনও খেলা শেষ হয়নি, কারণ পরের পর্যায়ে সে নিজে পরীক্ষা করে দেখবে যে আপনি কি সত্যিই বদলে গেছেন, নাকি এটিও আপনার সাময়িক নীরবতা। এখানেই ৯০% মানুষ ভুল করে বসেন। সামান্য একটু গুরুত্ব পেলেই তারা আবার পুরনো মোডে ফিরে যান এবং নিয়ন্ত্রণ আবার তার হাতে চলে যায়। এখান থেকেই পার্ট 2 শুরু হবে, যেখানে আমরা দেখব ইগনোর করা ব্যক্তি আপনাকে কিভাবে পরীক্ষা করে এবং আপনাকে কিভাবে রিয়্যাক্ট করতে হবে, যাতে আপনি আবার সেই পুরনো মানুষে পরিণত না হন যাকে সহজেই ইগনোর করা যায়। পরের অংশে আমরা এটা শিখব না যে কখন রিপ্লাই দিতে হবে, আমরা বুঝব রিপ্লাই দিয়েও কিভাবে নিয়ন্ত্রণ ধরে রাখতে হয়। কারণ নীরবতা কেবল শুরু মাত্র, আসল খেলা তার পরে শুরু হয়। যদি এখনও আপনার মনে হয় যে এটি আপনার গল্প, তবে আপনি পরের অংশের জন্য তৈরি। পার্ট 2, সে আপনাকে কিভাবে পরীক্ষা করে এবং আপনি যেখানে হারেন বা জেতেন। এখান থেকে মনোযোগ দিন। যদি আপনি পার্ট 1 ঠিকঠাক বুঝে থাকেন, তবে এখন আপনি সেই পর্যায়ে আছেন যেখানে সামনের জন চুপচাপ আপনাকে পরীক্ষা করছে। সে সরাসরি কিছু বলবে না, পরিষ্কার করে কিছু জানাবে না, কোনো ড্রামাও করবে না। সে শুধু দেখবে এই মানুষটি কি এখনও সেখানেই আছে, নাকি সত্যিই বদলে গেছে। এখানেই 9 জনের মধ্যে 8 জন ব্যর্থ হন। হঠাৎ একদিন সে কোনো সাধারণ মেসেজ করবে, না কোনো ভালোবাসা, না কোনো ব্যাখ্যা, শুধু একটি লাইন। আর এখন দেখুন আপনার মস্তিষ্ক কি করে। আপনি ভাবেন হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, ঠিক এখানেই থেমে যান। আপনি যদি সেই উত্তেজনায় লম্বা কোনো রিপ্লাই দিয়ে দেন, তবে আপনি নিজেই তাকে জানিয়ে দিলেন, আমি ওই পথেই দাঁড়িয়েছিলাম, শুধু তোমার অপেক্ষায় ছিলাম। আর যে অপেক্ষা করে বসে থাকে সে কখনো সম্মানের পাত্র হয় না। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন এবং আবার সেই পুরনো চক্রে ফিরে যান। আপনার শান্ত থাকা যদি তার একটা মেসেজেই ভেঙে যায়, তবে আপনি শান্ত ছিলেন না, আপনি শুধু নিজেকে চেপে রেখেছিলেন, সাপ্রেস করছিলেন। আর নিজেকে চেপে রাখা মানুষ সব সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এখন সে আপনার স্টোরি দেখবে, কখনো লাইক করবে না, আবার কখনো হঠাৎ রিয়্যাক্ট করবে। কেন?
কারণ সে দেখতে চায় আপনি কি এখনও তাকে লক্ষ্য করছেন কিনা। যদি আপনি প্রতিটি ছোট প্রতিক্রিয়ায় খুশি হয়ে যান, তবে সে বুঝে যায় পাওয়ার বা ক্ষমতা এখনও তার কাছেই আছে। ইগনোর করা মানুষটি অ্যাটেনশনের কাঙাল হয় না, সে ভ্যালিডেশনের কাঙাল হয়। আর ভ্যালিডেশন সেই দেয় যে নিজেকে সস্তা করে না। যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার সাথে ঘটেছে, তবে বুঝে নিন আপনি একা নন। সে আপনাকে অল্প একটু গুরুত্ব দেবে, আবার গায়েব হয়ে যাবে, আবার ফিরে আসবে। একেই বলে ব্রেড ক্রাম্বিং, বা সামান্য একটু আশা দিয়ে রাখা। এটি তখনই কাজ করে যখন সামনের জন অল্পতেই খুশি হয়ে যায়। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি পূর্ণ সম্মান চান নাকি শুধু মনোযোগের কিছু টুকরো? যদি উত্তর দ্বিতীয়টি হয়, তবে আপনি নিজেকে ছোট করছেন। যে মানুষ সত্যিই চায় সে কখনো বিভ্রান্তি ছড়ায় না। বিভ্রান্তি একটা কৌশল মাত্র, কোনো অনুভূতি নয়। যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আর কোনো অস্পষ্ট পরিস্থিতিতে বা আনক্লিয়ার সিচুয়েশনে থাকব না, সেদিন থেকেই ব্যালেন্স শিফট হতে শুরু করবে। আপনি লড়াই করবেন না, ব্যাখ্যা দেবেন না, হুমকি দেবেন না, আপনি শুধু স্থির থাকবেন। আর আপনার এই স্থিরতা বা কনসিস্টেন্সি ইগনোর করা মানুষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়। আপনি খেয়াল করে থাকবেন, যখন আপনি সত্যিই ব্যস্ত হয়ে যান, তখনই সামনের জন হঠাৎ কৌতূহলী হয়ে ওঠে। কেন? কারণ এখন আপনি আর সহজলভ্য নন, আর যা সহজলভ্য নয় তার মূল্যই বেশি। যখন আপনি শান্ত থাকেন, তখন সামনের জন শুধু আপনাকে দেখে না, সে নিজেকে দেখে, আর এটাই তাকে অস্বস্তিতে ফেলে। শুরুতে সে ভাবে ঠিক আছে, সে কিছুক্ষণ চুপ আছে, সে আবার মেসেজ করবে, আবার জিজ্ঞাসা করবে, আবার রিয়্যাক্ট করবে, কারণ আগে এমনটাই হয়ে এসেছে। এই পর্যায়ে সে রিল্যাক্স থাকে। আপনি যদি এই সময় হঠাৎ কোনো আবেগপ্রবণ কাজ করে বসেন, তবে গেম সেখানেই শেষ, কারণ সে নিশ্চিত হয়ে গেল যে আপনি স্রেফ অভিনয় করছিলেন। যখন সময় পেরিয়ে যায় এবং আপনি আগের মতোই শান্ত থাকেন, তখন তার মাথায় প্রশ্ন আসে, সে কি বদলে গেছে নাকি আমাকে ইগনোর করছে? এখান থেকেই তার অস্থিরতা শুরু হয়। সে আপনার অনলাইন টাইমিং দেখে, স্টোরি লক্ষ্য করে, পুরনো মেসেজ মনে করে, এবং সবচেয়ে বড় কথা, সে নিজের মূল্যের ওপর সন্দেহ করতে শুরু করে। খেয়াল করুন, আপনি কিছু করছেন না, তবুও প্রভাব পড়ছে, কারণ আপনি আর রিয়াকশন দিচ্ছেন না। আর রিয়াকশনের অভাব ইগোতে সবচেয়ে বড় আঘাত হানে। এখন সে নিজেকে বলে, আমি তো ভুল কিছু করিনি। কিন্তু সত্যি যদি সে ভুল না করত, তবে তার এই কৈফিয়ত দেওয়ার প্রয়োজন পড়ত না। এখান থেকেই গিল্ট বা অনুশোচনা নীরবে প্রবেশ করে। এই পর্যায়ে যদি আপনি খুশি থাকতে শুরু করেন, তবে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কেন? কারণ সে ভাবছিল আপনি দুঃখে থাকবেন, আপনি অপেক্ষা করবেন, কিন্তু বাস্তবতা উল্টো। এখন সে ছোট কোনো মুভ বা চাল চালবে, পুরনো কোনো কথা মনে করিয়ে দেওয়া, কোনো র্যান্ডাম ইমোজি পাঠানো, বা কোনো পরোক্ষ প্রশ্ন করা। এগুলো ফিরে আসা নয়, এগুলো হলো টেস্টিং বা পরীক্ষা। আর এখানেই 90% মানুষ পিছলে যায়। সবচেয়ে বড় ভুল হলো এই মুহূর্তটিকে একটি সুযোগ মনে করা। না, এটি সুযোগ নয়, এটি একটি ফাঁদ। আপনি যদি এখানে বেশি উত্তেজনা দেখান, পুরনো আবেগ নিয়ে কথা বলেন, বা ব্যাখ্যা করতে শুরু করেন, তবে আপনি নিজেই জানিয়ে দিলেন যে আপনি এখনও অ্যাভেলেবল। এখন শুধু দুটি পথ বাকি থাকে। আপনি কি শান্ত ও অবিচল থাকেন, নাকি আবার সেই পুরনো রূপে ফিরে যান? যদি প্রথমটি হয়, তবে সেই পরিবর্তন ধীর হবে, সতর্ক হবে, এবং সে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। আর যদি দ্বিতীয়টি হয়, তবে সে আবারও গায়েব হবে, আবারও আপনাকে ব্রেড ক্রাম্বিং করবে, অর্থাৎ সেই একই চক্র চলতে থাকবে। ইগনোর করা মানুষটি শক্তিশালী হয় না, সে শুধু নিশ্চিত থাকে যে সামনের মানুষটি তাকে ছেড়ে যেতে পারবে না। যেদিন এই নিশ্চয়তা ভেঙে যায়, সেদিনই তার আত্মবিশ্বাস ধসে পড়ে। নিজের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখুন, কোনো কৈফিয়ত দেবেন না, নীরব থাকুন কিন্তু প্রাণবন্ত থাকুন। ব্যস্ত থাকার ভান করবেন না, বরং সত্যিই ব্যস্ত হয়ে উঠুন। আর সবচেয়ে জরুরি, নিজের ভেতরে এই প্রশ্নটির সমাধান করে নিন যে সে যদি ফিরে নাও আসে, তবুও কি আমি ঠিক থাকব? যেদিন উত্তর হ্যাঁ হবে, সেদিনই আপনার ক্ষমতা ফিরে আসবে। আপনার নীরবতা তাকে ফিরে আনার গ্যারেন্টি নয়, কিন্তু এটি গ্যারেন্টি দেয় যে আপনি নিজেকে ফিরে পাবেন। আর যে নিজেকে ফিরে পায়, সে আর কারো নিয়ন্ত্রণে থাকে না। পার্ট 3, যখন সে ফিরে আসে কিন্তু আপনি তবুও শূন্যতা অনুভব করেন। এখান থেকে গল্প অন্য মোড় নেয়, কারণ এই পর্যায়ে সেই মানুষটি ফিরে আসে, কিন্তু আপনার ভাবনা মতো নয়। সে আসে অর্ধেক বিভ্রান্ত, অস্পষ্ট ভাব নিয়ে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, তার ফিরে আসার পরেও আপনি স্বস্তি পান না। এখান থেকেই আসল প্রশ্ন শুরু হয়। একটু পেছনে ফিরে তাকান। আপনি নীরব ছিলেন, রিয়্যাক্ট করেননি, নিজেকে সামলে নিয়েছেন। তারপর একদিন সে সামনে এসে দাঁড়ালো, মেসেজ, কল বা কোনো পরোক্ষ সংকেত। প্রথম অনুভূতি কি হয়? আনন্দ নয়, প্রথম অনুভূতি হয় এখন কি হবে। আর এই অনুভূতিই বলে দেয় যে আপনি বদলে
বদলে গেছেন। এই মুহূর্তটি বুঝুন, সে ফিরে এসেছে কারণ সে সব ক্লিয়ার বুঝতে পেরেছে তা নয়, বরং সে ফিরে এসেছে কারণ তার নিশ্চয়তা বা ক্ল্যারিটি ভেঙে গেছে। এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই পর্যায়ের সবচেয়ে সাধারণ ভুলটি দেখুন। মানুষ ভাবে, যাক সে তো ফিরে এসেছে, এখন সব ঠিক করে নেওয়া উচিত। আর এখানেই মানুষ নিজেকে আবার ছোট করে ফেলে। কারণ যে মানুষটি স্বচ্ছ ধারণা ছাড়া ফিরে আসে, সে কিছুক্ষণ পর আবারও আগের প্যাটার্নেই ফিরে যাবে। একটি তিতো সত্য শুনুন। কোনো মানুষ যদি আপনাকে হারানোর ভয় পেত, তবে সে ফিরে এসে অস্পষ্ট হতো না, ধীর হতো না বা বিভ্রান্তি ছড়াতো না। সে একদম পরিষ্কার কথা বলতো। বিভ্রান্তি মানেই হলো সেফটি নেট, অর্থাৎ যদি সে পুরোপুরি না গলে তবে আমি আবার পিছিয়ে যেতে পারবো। এবার নিজেকে প্রশ্ন করুন এবং সততার সাথে উত্তর দিন, সে ফিরে এসে কি আপনার জীবন সহজ করছে নাকি আবারও অনিশ্চিত করে তুলছে? যদি উত্তর দ্বিতীয়টি হয়, তবে সে ফিরে আসেনি, সে শুধু পরীক্ষা করতে এসেছে। এই পর্যায়ে আপনার মন দুভাগে ভাগ হয়ে যায়। এক পক্ষ বলে, অন্তত এখন কথা তো হচ্ছে। অন্য পক্ষ বলে, কিন্তু কিছু একটা ঠিক লাগছে না। বেশিরভাগ মানুষ প্রথম পক্ষের কথা শুনে নেয়। কেন? কারণ পরিচিত পরিবেশ বা অভ্যাস আরাম দেয়, যদিও সেই আরাম বিষাক্ত। এই পর্যায়ে সবচেয়ে বিপজ্জনক পয়েন্ট আসে যখন সে ফিরে এসে বলে, আমার একটু সময় চাই, চলো ধীরে ধীরে দেখি, আমি এখনও নিশ্চিত নই। আর আপনি তাতে রাজি হয়ে যান। এটি পরিপক্কতা বা ম্যাচুরিটি নয়, এটি হলো সেলফ অ্যাব্যান্ডনমেন্ট বা নিজেকে বিসর্জন দেওয়া। কারণ আপনি আবারও সেই অপেক্ষার মোডে চলে গেলেন। বুঝুন, যে মানুষের আপনাকে হারানোর ভয় থাকে, তার সময়ের প্রয়োজন হয় না, তার ক্ল্যারিটির প্রয়োজন হয়। সময় তখনই চাওয়া হয় যখন মানুষ সবকটি পথ খোলা রাখতে চায়। এই পর্যায়ে আপনার আচরণ বদলে গেছে। আপনি এখন বেশি প্রশ্ন করেন না, রিয়্যাক্ট করেন না, তার পেছনে ছোটেন না। আর এই জিনিসটি তাকে অস্বস্তিতে ফেলে, কারণ সে ফিরে এসেও এখন আর নিয়ন্ত্রণে নেই। আগে সে আপনাকে ইগনোর করত, এখন সে আপনার শান্ত থাকা দেখে বিভ্রান্ত হচ্ছে। আগে অনিশ্চয়তা আপনার ছিল, এখন অনিশ্চয়তা তার কাছে। এখানেই ক্ষমতা নিঃশব্দে বদলে যায়। কিন্তু বিপদ এখনও কাটেনি। এই পর্যায়ে সে মাঝে মাঝে অতিরিক্ত মিষ্টি ব্যবহার করে। একটু কেয়ার, একটু মনোযোগ, একটু উষ্ণতা। পুরোটা নয়, শুধু ততটুকু যাতে আপনি টিকে থাকেন। আর এখানেই মানুষ আবার ধরা পড়ে। মনে রাখবেন, যদি তার উষ্ণতা বা ভালোবাসা ধারাবাহিক না হয়, তবে সেটা ভালোবাসা নয়, সেটা স্রেফ মেইনটেনেন্স, যাতে আপনি দূরে না যান। নিজেকে জিজ্ঞাসা করুন, তার ব্যবহার কি আপনাকে নিরাপদ অনুভব করায় নাকি শুধু ব্যস্ত রাখে? যদি শুধু ব্যস্ত রাখে, তবে সেটা সম্পর্ক নয়, সেটা স্রেফ মনোযোগ ঘোরানোর উপায়, ডিস্ট্র্যাকশন। আপনার কাজ হলো এটা বিচার করা নয় যে সে ফিরে এসেছে কিনা। আপনার কাজ হলো এটা দেখা যে তার সাথে কি আমার জীবন সত্যিই উন্নত মনে হচ্ছে। যদি উত্তর পরিষ্কার না হয়, তবে সেটাই আপনার আসল উত্তর। অনেকে ভাবে, আমি যদি এখন বাউন্ডারি বা সীমানা টেনে দিই, তবে সে চলে যাবে। এই ভয়টাই আপনাকে আবার ছোট করে দেয়। মনে রাখবেন, সে সম্মানের যোগ্যই ছিল না। এই পর্বের নীরব সত্য হল, সে ফিরে এসেও যদি আপনাকে দুশ্চিন্তায় রাখে, তবে সে আপনার জীবনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সমাধান নয়। পার্ট 4, যখন সে শেষবারের মতো নিয়ন্ত্রণ বাঁচানোর চেষ্টা করে। এতক্ষণ যা হলো তা এক কথায় বুঝে নিন। আগে সে ইগনোর করত, আপনি রিয়্যাক্ট করতেন, তারপর আপনি শান্ত হলেন, সে বিভ্রান্ত হলো, এরপর সে ফিরে এলো কিন্তু অস্পষ্ট থাকল। এখন যে পর্যায়, সেটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে সামনের জন নিজেকে হেরে যেতে অনুভব করে এবং তার অহং বা ইগো শেষ চালটি খেলে। এই পর্যায়ে সে বাইরে থেকে শান্ত দেখাবে, কিন্তু ভেতর থেকে অস্থির থাকবে। সে এটা মেনে নিতে পারছে না যে আমি ফিরে এলাম, তবুও সে আমার পেছনে আসছে না কেন। এটাই তার জন্য বড় ধাক্কা। এখন সে আপনাকে ইগনোরও করে না, আবার আপনার পেছনেও ছোটে না। সে শুধু কিছু মনস্তাত্ত্বিক চাল দিয়ে নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। সে নিজেকে কিছুটা অসহায় বা ভালনারেবল হিসেবে দেখাবে। সে বলবে, সব কিছু আমার জন্যও সহজ ছিল না, তুমি জানো না আমি কি সহ্য করেছি, আমি নিজেও কনফিউজ ছিলাম। এগুলো স্বীকারোক্তি নয়, এগুলো হলো আপনাকে আবেগ দিয়ে আটকে রাখার বর্ষি বা সিম্প্যাথি হুকস, যাতে আপনি আবার তাকে বোঝাতে শুরু করেন। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে, যাক সে তো এখন মন খুলছে, এবং তারা আবার তাকে ইমোশনাল সাপোর্ট দিতে শুরু করে। ঠিক এখানেই খেলা ঘুরে যায়, কারণ যে মানুষটি ইমোশনাল সাপোর্ট পেয়ে যায়, সে আবার নিরাপদ বোধ করতে থাকে এবং তার ইগো আবার পুরনো প্যাটার্নে ফিরে যায়। সে ধীরে ধীরে কথা ঘোরাতে শুরু করে, যেমন, তুমিও তো ওই সময় খুব চুপ হয়ে গিয়েছিলে, তুমিও তো কিছু ক্লিয়ার করনি। এগুলো অভিযোগ নয়, এগুলো দোষ ভাগ করার পাল্লা সমান করার চেষ্টা, যাতে বোঝানো যায় কেউ পুরোপুরি ভুল নয়, আর কেউ যদি পুরোপুরি ভুল না হয়, তবে কারো পুরোপুরি বদলানোরও দরকার নেই। একটি কঠোর সত্য হলো, যে মানুষ সত্যিই বদলায়, সে দোষ ভাগ করার চেষ্টা করে না, সে দায়িত্ব নেয়।
এই পর্যায়ে সে মাঝে মাঝে হালকা হিংসে তৈরি করার চেষ্টা করবে, অন্য কারো কথা তোলা বা পুরনো কোনো অপশনের কথা বলা। এগুলো স্রেফ পরীক্ষা যে আপনি এখনও ইনসিকিওর বোধ করেন কিনা। আপনি রিয়্যাক্ট করলে সে জিতে যাবে, আর আপনি নির্বিকার থাকলে সে ভেতর থেকে আরও ভেঙে পড়বে। সবচেয়ে বড় ফাঁদ হলো যখন সে খুব স্বাভাবিক আচরণ করে, হাসি ঠাট্টা, বন্ধুত্বপূর্ণ কথা, আপনার মনে হয় হয়তো সব ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এটি একটি বিভ্রম, কারণ এটি আপনাকে জরুরি প্রশ্ন করা থেকে থামিয়ে দেয়। আপনার মনের ভেতর দ্বন্দ্ব শুরু হয়। একদিকে মনে হয় সে তো ঠিকই আচরণ করছে, অন্যদিকে মনে হয় কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে। মানুষ প্রায়ই অনিশ্চয়তায় থাকাকে সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে সহজ মনে করে দ্বিতীয়টি বেছে নেয়। যে মানুষ ক্ল্যারিটি বা স্পষ্ট কথা বলা থেকে পালিয়ে বেড়ায়, সে আসলে তার পরিণামকে ভয় পায়। আর যে পরিণামকে ভয় পায়, সে আপনাকে কখনো অগ্রাধিকার বা প্রায়োরিটি দেবে না। আপনার ভূমিকা পরিষ্কার, আপনি চাপ দেবেন না, ডিমান্ড করবেন না, ড্রামা করবেন না, কিন্তু আপনি অস্পষ্টতা বা ধোঁয়াশাও গ্রহণ করবেন না। এখান থেকে পাওয়ার শিফট হয় যখন আপনি কনফিউশনের মধ্যেও অবিচল থাকেন, উত্তর না পেলেও আতঙ্কিত হন না, এবং তার উপস্থিতি থাকা সত্ত্বেও তার ওপর নির্ভরশীলতা দেখান না। তখন সে বুঝতে পারে যে আপনি আর তার ইমোশনাল কন্ট্রোলে নেই। এই পর্যায়ে দুটি সম্ভাবনা থাকে। এক, সে সত্যিই সিদ্ধান্ত নেয়, স্বচ্ছতা আসে এবং তার আচরণ বদলায়। দুই, সে পিছিয়ে যায়, অজুহাত বাড়ে এবং আবার দূরত্ব তৈরি হয়। উভয় ক্ষেত্রেই আপনি সত্যটা পেয়ে যান, এবং এটাই আপনার সবচেয়ে বড় জয়। আপনাকে আর আন্দাজ করতে হয় না। যদি কোনো মানুষ আপনার স্বচ্ছতা চাওয়া দেখে পালিয়ে যায়, তবে সে আপনার সাথে কখনো নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারবে না। আর অনিশ্চিত ভবিষ্যতের চেয়ে পরিষ্কার অনুপস্থিতি অনেক ভালো। সে দেখতে চায় আপনি কতক্ষণ শান্ত থাকতে পারেন। আগে আপনি তার আচরণে বিচলিত হতেন, এখন সে আপনার আচরণে বিচলিত। এটাই হলো আসল পরিবর্তন। সে কখনো খুব ভালো হবে, কখনো শীতল, কখনো কেয়ারিং, আবার কখনো গায়েব। এটি মুড সুইং নয়, এটি হলো রিঅ্যাকশন টেস্টিং। সে দেখতে চায় আপনি কি আবার ট্রিগার হন কিনা। আপনি যদি ট্রিগার না হন, তবে তার অস্থিরতা বাড়বে। সে মাঝে মাঝে নিজের ভবিষ্যতের কথা শোনাবে, কিন্তু তাতে আমরা শব্দটি থাকবে না। সে বলবে, আমি ভবিষ্যতে এমন করতে চাই, আমার জীবনে এই লক্ষ্য আছে। খেয়াল করবেন, সে তার উপস্থিতি টিকিয়ে রাখার জন্য এসব বলছে। যে মানুষ আপনাকে ভবিষ্যতে দেখে, সে ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় একা নয়, আমরা বলে। যখন আপনি এই ফিউচার প্ল্যান শুনেন কিন্তু তাতে নিজেকে জোর করে ঢুকিয়ে দেন না বা কোনো প্রশ্ন করেন না, তখন সে বুঝতে পারে যে আপনি আর তার সামান্য মনোযোগে তুষ্ট হবেন না। এটিই তার অহংকারকে কোণঠাসা করে দেয়। এখন এই পর্যায়ে তার আচরণ দুই দিকে যায়। সে বলবে, তুমি অনেক দূরে সরে গেছো, তুমি আর আগের মতো নেই। এগুলো কোনো অভিযোগ নয়, এগুলো হলো লস অ্যাংজাইটি বা হারানোর ভয়। সে ভয় পাচ্ছে যে আপনি সত্যিই তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছেন। যদি তার এই চাপ প্রয়োগ কাজ না করে, তবে সে পিছিয়ে যায়, কিছুটা দূরত্ব তৈরি করে, মেসেজ কমিয়ে দেয়, চেষ্টা কমিয়ে দেয়। এটি কোনো শাস্তি নয়, এটি তার আত্মরক্ষণ। এখানেই আপনার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি তার চাপে পড়ে অপরাধ বোধে ভোগেন অথবা তার দূরত্ব তৈরি করা দেখে আতঙ্কিত হয়ে পড়েন, তবে আপনি আবার ঠিক সেই জায়গাতেই পৌঁছে যাবেন যেখান থেকে শুরু করেছিলেন। কিন্তু আপনি যদি চাপে অবিচল থাকেন এবং তার দূরত্বেও শান্ত থাকেন, তবে সামনের মানুষটি সত্যিই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে পৌঁছে যায়। এই পর্যায়ের সবচেয়ে সৎ কথা হলো, যে মানুষ আপনাকে সত্যি চায়, সে আপনাকে বেছে নিতে ভয় পায় না। ভয় শুধু সেখানেই থাকে যেখানে মানুষ নিজের সুবিধা হারানোর ভয় পায়। এখানে একটি অস্বস্তিকর সত্য, এই পর্যায়ে সে মাঝে মাঝে আপনাকে কঠিন বা পাথর হৃদয় বলতে পারে। এটি কোনো অপমান নয়, এটি আসলে একটি স্বীকৃতি যে সে আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনার শান্ত থাকা এখন আর কোনো কৌশল নয়, এটি আপনার ব্যক্তিত্বে পরিণত হয়েছে। আর কারো ব্যক্তিত্বকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই পর্বের মূল কথা হলো, এই অবস্থানে দাঁড়িয়ে সে হয় পুরোপুরি আপনার জীবনে ফিরবে, নয়তো নিঃশব্দে পিছিয়ে যাবে। উভয় ক্ষেত্রেই আপনি স্বচ্ছতা পাবেন। স্বচ্ছতা হয়তো কষ্টদায়ক হতে পারে, কিন্তু বিভ্রান্তির চেয়ে অনেক ভালো। পার্ট 5, যখন সে বুঝতে পারে আপনি তার নিয়ন্ত্রণের বাইরে। এখন গল্প এক আলাদা স্তরে পৌঁছেছে। এখন সে আপনাকে জয় করার চেষ্টা করছে না, সে এটা বোঝার চেষ্টা করছে যে এই মানুষটি কি সত্যিই আমাকে ছাড়া ভালো আছে। আর এই প্রশ্নটি তার ভেতর সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি করে। আগে কি হতো, সে কিছু করত আর আপনি প্রতিক্রিয়া দিতেন। এখন কি হচ্ছে, সে কিছু করছে আর আপনি স্থির থাকছেন। আপনার এই স্থিরতা তাকে পাগল নয়, বরং অসুরক্ষিত করে তোলে। একটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করুন,
এই পর্যায়ে সে আপনার কথার চেয়ে আপনার এনার্জি বা শক্তির ওপর বেশি নজর দেয়। আপনার রিপ্লাই কত দ্রুত আসছে, আপনার গলার স্বর কতটা স্বাভাবিক, আপনি কোনো ব্যাখ্যা দিচ্ছেন কিনা। যখন সে দেখে যে আপনি কোনো ব্যাখ্যা ছাড়াই ভালো আছেন, তখন থেকেই তার ভেতর ভয় জন্ম নেয়। কারণ নিয়ন্ত্রণ ততক্ষণই থাকে যতক্ষণ সামনের জন ভয় পায়। আর এখন ভয় আপনার মধ্যে নেই। এই পর্যায়ে সে একটি বিপজ্জনক চাল চলবে। সে নিজেকে এমনভাবে দেখাবে যেন সে খুব বিভ্রান্ত, সে খুব কষ্ট পেয়েছে, সে কিছু বুঝতে পারছে না। এটি সততা নয়, এটি হলো আপনাকে আবেগের টানে আটকে রাখার চেষ্টা। সে চায় আপনি আবারও তার অবস্থাটা বোঝেন। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। তারা ভাবেন, যাক, সে তো এখন নিজের দুর্বলতা দেখাচ্ছে। না, এটি দুর্বলতা নয়, এটি নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার শেষ চেষ্টা। আপনি যদি এখানে বেশি গুরুত্ব দেন, বেশি আশ্বস্ত করেন বা বেশি সহজলভ্য হয়ে যান, তবে আপনি অজান্তেই তাকে সেই পুরনো সিগন্যাল দিয়ে দেবেন। কিন্তু আপনি যদি এখানেও শান্ত থাকেন, না অতিরিক্ত শীতল, না অতিরিক্ত উষ্ণ, তবে সামনের জন একটি বিষয় উপলব্ধি করবে যে আপনি আর তার আবেগে চলেন না। আর এই উপলব্ধি তার অহংকারকে তিলে তিলে ভেঙে দেয়। একটি তিত সত্য, এই নীরবতার মধ্যে সে তার হাতে থাকা বিকল্পগুলো বা অপশনগুলো যাচাই করছে। আমি কি সত্যিই সম্পর্কের দায়িত্ব নেব, নাকি এই মানুষটিকে ছেড়ে দেব? আর ঠিক এখানেই আপনার প্রকৃত মূল্য ফুটে ওঠে। মূল্য তখনই প্রকাশ পায় যখন আপনি একা ভালো থাকতে শিখে যান। এই পর্যায়ে আপনার কিছু করার নেই, না নিজেকে প্রমাণ করা, না পেছনে ছোটা, না ব্যাখ্যা দেওয়া। শুধু ধারাবাহিকতা বজায় রাখুন। যারা ভণ্ড বা মিথ্যেবাদী, তারা এই ধারাবাহিকতাকেই সবচেয়ে বেশি ভয় পায়। পার্ট 6। যখন সে সিদ্ধান্ত নিতে দেরি করে এবং আপনাকে ক্লান্ত করে তোলে। গল্প এখন এমন এক জায়গায় পৌঁছেছে যে সে পুরোপুরি চলেও যায়নি, আবার ফিরেও আসেনি। এটি সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি, কারণ এখানে সম্পর্ক চলে না, নিয়ন্ত্রণ চলে। যে মানুষ সত্যিই ফিরে আসতে চায়, সে অর্ধেক পথ আসে না। সে সব কথা পরিষ্কার করে, নিজের উপস্থিতি আর উদ্দেশ্য পরিষ্কার করে। কিন্তু এখানে যা চলছে তা স্বচ্ছতা নয়, তা হলো দেরি করা। এই পর্যায়ে সে আপনাকে ছাড়তেও পারছে না, আমার ধরতেও পারছে না। তাই সে কি করে? সে আপনাকে আবেগের দিক থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু মানসিকভাবে থিতু হতে দেয় না। তার আচরণের কিছু প্যাটার্ন দেখা যায়। কখনো খুব বুদ্ধিদীপ্ত কথা বলবে, কখনো হঠাৎ দূরত্ব বাড়াবে, কখনো ভবিষ্যতের কথা তুলবে, আবার কখনো বলবে, এখনও জানি না। এই বিভ্রান্তি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি রণকৌশল। কারণ যতক্ষণ আপনি বিভ্রান্ত থাকবেন, ততক্ষণ আপনি এগিয়ে বা মুভ অন করতে পারবেন না। আর যতক্ষণ আপনি আটকে থাকবেন, সে নিরাপদ বোধ করবে। এখানে মানুষ ভাবে হয়তো তার একটু সময় দরকার, কিন্তু সত্য হলো সময় তারই দরকার যে সিদ্ধান্ত নিতে ভয় পায়। সে দেখতে চায় আপনি কি আগের মতোই সহজলভ্য আছেন কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তবে সে আয়েশ করে সময় কাটাতে থাকে। এখানেই মানুষ নিজেকে হারিয়ে ফেলে, কারণ এখানে কোনো বড় ঝগড়া নেই, কোনো পরিষ্কার বিচ্ছেদ নেই, আছে শুধু এক দীর্ঘ মানসিক অপেক্ষা। আর অপেক্ষাই মানুষের সব এনার্জি শেষ করে দেয়। একটি তিত সত্য, যে মানুষ আপনাকে সত্যিই চায়, সে আপনাকে অপেক্ষায় রাখে না। আর যে অপেক্ষায় রাখে, সে আপনাকে স্রেফ একটি বিকল্প হিসেবে বাঁচিয়ে রাখতে চায়। এই পর্যায়ে আপনাকে আপনার ব্যবহার বদলে ফেলতে হবে। কোনো নাটক বা মুখোমুখি ঝগড়া নয়, শুধু নিজের স্বভাব বদলে ফেলুন। আগের মতো দ্রুত সাড়া দেবেন না, আগে থেকে সব পরিকল্পনা জানাবেন না, মানসিকভাবে সবসময় তাকে সঙ্গ দেবেন না। আর এই সব কিছুই হবে তাকে কিছু না জানিয়ে। এটি নীরবতা নয়, এটি আপনার সীমা। সে বলবে, তুমি বদলে গেছো। মনে রাখবেন, কেউ যখন আপনার বাউন্ডারিকে বদলে যাওয়া বলে গালি দেয়, তার মানে সে আপনার সেই পুরনো সহজলভ্যতা ফিরে পেতে চায়। নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটি কি স্বচ্ছতা দিচ্ছে, নাকি শুধু যোগাযোগ টিকিয়ে রাখছে? যদি দ্বিতীয় কি হয়, তবে আপনাকে নিজের আর কিছু বোঝানোর নেই। আপনাকে শক্ত হতে হবে। আপনি যখন শান্ত থাকেন এবং কোনো দাবি করেন না, তখন সে হয় সম্পর্কের দায়িত্ব নেবে অথবা নিজে থেকেই সরে যাবে। উভয় ক্ষেত্রেই নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসে। যখন সে নিজে আসে না কিন্তু আপনাকেও যেতে দেয় না, এখন বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভেতর থেকে অনেক কিছু ভেঙে যায়। সে কথা বলে, আবার দূরত্বও রাখে। এই মিশ্র আচরণ আপনাকে ক্লান্ত করে। সে ভয় পায় দায়িত্ব নিতে, দায়বদ্ধ হতে এবং নিজের আরাম ত্যাগ করতে। তাই সে পরিস্থিতির দোহাই দেয়, এখন সময়টা খারাপ যাচ্ছে,
সবকিছু এত সহজ নয়। এগুলো কারণ নয়, এগুলো পালানোর পথ। আর আপনি যখন মানিয়ে নেন, আপনি তাকে শিখিয়ে দেন যে স্বচ্ছতা ছাড়াও আপনাকে আটকে রাখা সম্ভব। আগে আপনি তার আচরণের অর্থ খুঁজতেন, এখন সে আপনার আচরণের অর্থ খোঁজে। সে দেখে আপনি কতক্ষণ অপেক্ষা করতে পারেন। আপনি আগের মতো অস্থির হচ্ছেন না, এটাই তাকে অস্বস্তিতে ফেলে। সে বলবে, আমার ভয় হয় তুমি দূরে সরে যাবে। এই কথার মানে ভয় নয়, এর মানে হলো আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু নিজেকে বদলাতেও চাই না। কারো ভয় পাওয়া আপনার দায়িত্ব নয়। যদি সে সত্যিই ভয় পেত, তবে আপনাকে হারানোর মতো কাজ সে করত না। আপনি নিজের সহজলভ্যতা কমিয়ে দিন, মানসিকভাবে বিনিয়োগ কমান। এই পরিবর্তনের প্রভাব সাথে সাথে দেখা যাবে না, কিন্তু সে অনুভব করতে শুরু করবে যে আপনি আর তার ওয়েটিং লিস্টে নেন। সে ভবিষ্যতের অস্পষ্ট কথা বলবে, কখনো না কখনো, একদিন হবে। এগুলো দায়িত্ব এড়ানোর কৌশল। এই পর্যায়ের সবচেয়ে বড় উপলব্ধি হল, আপনি এখন আর সম্পর্ক আঁকড়ে ধরেননি, আপনি নিজের আত্মসম্মান আঁকড়ে ধরে আছেন। যখন কেউ দেখে যে আপনি নিজেকে সামলে নিয়েছেন, তখন তার কাছে দুটিই পথ থাকে, হয় সে নিজেকে উন্নত করবে, নয়তো সরে যাবে। মাঝখানের কোনো পথ আর কাজ করে না। উপসংহার: যদি আপনি এই পর্যন্ত পৌঁছে থাকেন, তবে এর মানে হলো এই ভিডিওটি আপনার জন্য শুধু কোনো গল্প ছিল না। কোনো না কোনো লাইন আপনার মনে গেঁথে গেছে। কোনো সত্য আজ আর অস্বীকার করা সম্ভব নয়। আপনি ভেঙে পড়ছেন না, আপনি জেগে উঠছেন। এই ভিডিও কাউকে বদলানোর জন্য ছিল না, এটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য ছিল যে আপনার অপেক্ষা, আপনার নীরবতা এবং আপনার উপস্থিতির একটি মূল্য আছে। যদি মনে হয় এটি আপনারই গল্প, তবে সেটি মনের ভেতর চেপে রাখবেন না। নিচে কমেন্ট করে লিখে ফেলুন একটি লাইন বা একটি শব্দ। মাঝে মাঝে লিখে ফেলা মনকে হালকা করে দেয়। আর যদি মনে হয় এই জায়গাটি শুধু ভিডিও দেখার জন্য নয়, বরং নিজেকে বোঝার জন্য, তবে আমাদের সাথেই থাকুন। নিজেকে বোঝার যাত্রায় যারা সাথে চলতে চায়, তারা এখানেই থাকবে। আপনার মনের কোনো জটিলতা থাকলে তা লিখে জানান, আমি পড়ি।